আসসালামু আলাইকুম, স্বাগতম ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ জয়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যাদের বহু বছর ধরে সাহায্য করেছি তারাই এখন পাশে নেই, ট্রাম্প। ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করল ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েলে প্রথমবার বিধ্বংসী সিজ্জিল মিসাইল ব্যবহার করল ইরান। ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ড্যান্সিং সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি ইরানের। হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের পাশে নেই কেউ। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত কম। যাদের বহু বছর ধরে সাহায্য করেছি তারাই এখন পাশে নেই। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন একটি মন্তব্য সম্প্রতি আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং এই বিষয়টি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আন্তর্জাতিক সম্পর্ক বা রাজনীতির ময়দানে আসলে চিরস্থায়ী মিত্র বা চিরস্থায়ী শত্রু বলে কিছু নেই। সবকিছুই মূলত সময়, পরিস্থিতি এবং নিজ নিজ স্বার্থের ওপর নির্ভর করে পরিবর্তিত হয়। ডোনাল্ড ট্রাম্প তার দীর্ঘ রাজনৈতিক ও ব্যবসায়িক জীবনে দেশে এবং বিদেশে অসংখ্য মানুষকে, বিভিন্ন প্রতিষ্ঠানকে এবং এমনকি অনেক রাষ্ট্রীয় মিত্রকেও নানাভাবে কৌশলগত ও অর্থনৈতিক সহায়তা প্রদান করেছেন বলে তিনি বরাবরই দাবি করে আসছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে যখন তিনি বিভিন্ন আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, তখন সেই পুরনো মিত্রদের অনেককেই তিনি আর নিজের পাশে দেখতে পাচ্ছেন না, যা তাকে বেশ হতাশ করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। রাজনীতিতে এমন ঘটনা অবশ্য নতুন কিছু নয়, কারণ ক্ষমতার পালাবদল বা রাজনৈতিক সমীকরণের পরিবর্তনের সাথে সাথে অনেক মিত্রই নিজেদের অবস্থান পরিবর্তন করে ফেলেন, যাতে করে তারা নতুন রাজনৈতিক বাস্তবতায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেন। ট্রাম্পের এই মন্তব্যটি মূলত সেই সব রাজনৈতিক নেতা, দাতা এবং প্রভাবশালী ব্যক্তিবর্গের দিকে ইঙ্গিত করে করা হয়েছে, যারা একসময় তার প্রশাসনের খুব কাছাকাছি ছিলেন এবং তার বিভিন্ন নীতির সুবিধাভোগী ছিলেন। কিন্তু বর্তমানে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তারা নিজেদের দূরত্ব বজায় রাখছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন যে ট্রাম্পের এই ধরনের প্রকাশ্য হতাশা প্রকাশ তার বর্তমান রাজনৈতিক কৌশলের একটি অংশ হতে পারে, যার মাধ্যমে তিনি তার মূল সমর্থক গোষ্ঠীর কাছে একটি বার্তা পৌঁছাতে চাইছেন যে তিনি একাই এই বিশাল রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছেন এবং তার প্রতি এই যে বঞ্চনা, সেটি তার সমর্থকদের আরও বেশি ঐক্যবদ্ধ করবে। তবে এই বিষয়টি কেবল আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির জন্যই নয়, বরং বিশ্ব রাজনীতির ইতিহাসেও একটি সাধারণ চিত্র, যেখানে নেতারা ক্ষমতার শীর্ষে থাকার সময় অসংখ্য অনুসারী পরিবেষ্টিত থাকেন, কিন্তু ক্ষমতা বা প্রভাব কিছুটা ম্লান হলেই সেই অনুসারীদের অনেকেই নতুন ক্ষমতার কেন্দ্রের দিকে ঝুঁকে পড়েন। ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করল ইউরোপীয় ইউনিয়ন, যা বর্তমান বৈশ্বিক কূটনীতি এবং আন্তর্জাতিক অর্থনীতির একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হিসাবে বিবেচিত হচ্ছে এবং এই পদক্ষেপটি প্রমাণ করে যে আধুনিক বিশ্বের সরাসরি সংঘাতের বদলে অর্থনৈতিক হাতিয়ার বা স্যাংশনস কিভাবে আন্তর্জাতিক চাপ প্রয়োগের প্রধান মাধ্যম হিসাবে ব্যবহৃত হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের এই নতুন নিষেধাজ্ঞার মূল কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে কিছু নির্দিষ্ট আন্তর্জাতিক নিয়মনীতির লঙ্ঘন এবং কৌশলগত প্রযুক্তি হস্তান্তরের অভিযোগ, যার ফলে ইউরোপের দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি পেয়েছে এবং তারা সম্মিলিতভাবে এই অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান এবং বিশেষ করে পরিবহন ও প্রযুক্তি খাতের সাথে জড়িত সংস্থাগুলোকে টার্গেট করা হয়েছে, যার ফলে ইউরোপের কোনো দেশ বা প্রতিষ্ঠান এই তালিকাভুক্ত ইরানি সংস্থাগুলোর সাথে কোনো ধরনের বাণিজ্যিক বা আর্থিক লেনদেন করতে পারবে না, যা ইরানের অর্থনীতির ওপর একটি বড় ধরনের চাপ সৃষ্টি করবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই ধরনের নিষেধাজ্ঞাগুলো বিশ্বব্যাপী সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলে, কারণ ইউরোপীয় ইউনিয়নের মতো একটি বিশাল অর্থনৈতিক জোট যখন কোনো দেশের উপর নিষেধাজ্ঞা দেয়, তখন বিশ্বের অন্যান্য দেশের বহুজাতিক কোম্পানিগুলো সেই দেশের সাথে ব্যবসা করতে ভয় পায়, পাছে তারা ইউরোপের বাজারে নিজেদের ব্যবসা না হারায়।
ইরানের অর্থনীতি এমনিতে দীর্ঘকাল ধরে বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ব্যাপক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের মুদ্রাস্ফীতি এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা একটি কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। আর এর ওপর ইউরোপীয় ইউনিয়নের এই নতুন পদক্ষেপ তাদের বৈদেশিক মুদ্রা অর্জন এবং বৈশ্বিক বাজারে টিকে থাকার সংগ্রামকে আরও কঠিন করে তুলবে। ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তটি গ্রহণে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে দীর্ঘ আলোচনা এবং কূটনৈতিক সমঝোতার প্রয়োজন হয়েছে, কারণ ইউরোপের অনেক দেশের সাথে ইরানের ঐতিহাসিক বাণিজ্যিক সম্পর্ক ছিল, বিশেষ করে জ্বালানি এবং কিছু শিল্প খাতে। কিন্তু বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির কারণে ইউরোপীয় দেশগুলো নিজেদের কৌশলগত অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে। ইসরায়েলে প্রথমবার বিধ্বংসী সিজিল মিসাইল ব্যবহার করল ইরান, যা মধ্যপ্রাচ্যের কৌশলগত সামরিক সমীকরণে এবং অ্যারোস্পেস টেকনোলজির ইতিহাসে একটি বিশাল মোড় হিসেবে দেখা হচ্ছে। কারণ এই ধরনের উন্নত প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইলের ব্যবহার এর আগে এই অঞ্চলে দেখা যায়নি এবং এটি আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সিজিল হল ইরানের তৈরি একটি 2 স্তরের সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা প্রযুক্তিগতভাবে পুরনো প্রজন্মের তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় অনেক বেশি উন্নত, দ্রুততর এবং কৌশলগতভাবে অনেক বেশি কার্যকরী। কঠিন জ্বালানি ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হল এই ধরনের ক্ষেপণাস্ত্রগুলোকে উৎক্ষেপণের আগে দীর্ঘক্ষণ ধরে জ্বালানি ভরার প্রয়োজন হয় না। এগুলো প্রায় সবসময়ই উৎক্ষেপণের জন্য প্রস্তুত থাকে এবং মোবাইল লঞ্চার বা ভ্রাম্যমাণ যান থেকে খুব দ্রুত সময়ের মধ্যে ফায়ার করে লঞ্চারটি সরিয়ে ফেলা যায়, যার ফলে প্রতিপক্ষের স্যাটেলাইট বা রাডার সিস্টেমের পক্ষে উৎক্ষেপণের আগে এগুলোকে শনাক্ত করে ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এই প্রথমবার ইরান তাদের এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি প্রকৃত ফিল্ডে ব্যবহার করল, যা প্রমাণ করে যে তারা তাদের প্রতিরক্ষা সক্ষমতাকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং আঞ্চলিক প্রতিপক্ষদের প্রতি একটি অত্যন্ত শক্তিশালী কৌশলগত বার্তা প্রদান করেছে যে তাদের সামরিক প্রযুক্তি এখন অনেক বেশি পরিপক্ক এবং দ্রুত প্রতিক্রিয়া দেখাতে সক্ষম। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন যে সিজিল মিসাইলের রেঞ্জ বা পাল্লা প্রায় 2000 কিলোমিটারের কাছাকাছি এবং এটি বায়ুমণ্ডলের অনেক ওপর দিয়ে উড়ে গিয়ে অত্যন্ত দ্রুতগতিতে লক্ষ্যের দিকে নেমে আসে, যার ফলে প্রচলিত অ্যান্টিব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমগুলোর জন্য এই ধরনের হাই স্পিড টার্গেটকে ইন্টারসেপ্ট করা বা মাঝপথে ধ্বংস করা একটি বিশাল প্রযুক্তিগত চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক কূটনীতির দৃষ্টিকোণ থেকে দেখলে একটি দেশের নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের অর্থ হল তারা নিজেদের ডেটারেন্স বা নিবৃত্তিমূলক সক্ষমতা প্রদর্শন করতে চাইছে, যাতে করে ভবিষ্যৎ যে কোনো ধরনের কৌশলগত সংঘাত এড়ানো যায় এবং প্রতিপক্ষকে নিজেদের শক্তির মাত্রা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেওয়া যায়। ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ড্যান্সিং সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি ইরানের, যা পূর্ববর্তী খবরের সাথে সরাসরি সম্পর্কিত হলেও এর একটি সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত জটিল প্রযুক্তিগত দিক রয়েছে, যাকে সামরিক ভাষায় বলা হয় ম্যানুভারেবল রিএন্ট্রি ভেহিকল বা ইভেসিভ ম্যানুভারিং টেকনোলজি, যা সাধারণ মানুষের কাছে ড্যান্সিং বা নৃত্যরত ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিতি পেয়েছে। ব্যালিস্টিক মিসাইলগুলো সাধারণত একটি নির্দিষ্ট প্যারাবোলিক বা ধনুকাকৃতির পথ অনুসরণ করে লক্ষ্যের দিকে এগিয়ে যায়, যার ফলে অত্যাধুনিক রাডার সিস্টেমগুলো গাণিতিক হিসাব নিকাশ করে খুব সহজেই বুঝতে পারে যে মিসাইলটি ঠিক কোথায় গিয়ে পড়বে এবং সেই অনুযায়ী ইন্টারসেপ্টার বা প্রতিরোধকারী মিসাইল ফায়ার করে সেটিকে ধ্বংস করা হয়। কিন্তু ইরান দাবি করছে যে তাদের এই নতুন সেজিল ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড বা অগ্রভাগটি যখন মহাকাশ থেকে পুনরায় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে রি-এন্ট্রি ফেজে, তখন সেটি একটি সোজা বা প্রেডিক্টেবল পথে না এসে তার গতিপথ পরিবর্তন করতে পারে, ডানে বামে বা ওপরে নিচে জিগজ্যাগ পথে বা ড্যান্সিং করে লক্ষ্যের দিকে ছুটে যায়। অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের দৃষ্টিকোণ থেকে এই ধরনের প্রযুক্তি অত্যন্ত জটিল, কারণ বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড ঘর্ষণ এবং তাপমাত্রার মধ্যে একটি দ্রুতগতির বস্তুর দিক পরিবর্তন করার জন্য উন্নত সেন্সর, ফিন্স বা ডানা এবং অত্যন্ত দ্রুত গাণিতিক প্রসেসিং ক্ষমতা সম্পন্ন অনবোর্ড কম্পিউটারের প্রয়োজন হয়। যদি ইরানের এই দাবি সত্য হয়, তবে এটি বর্তমান সময়ের সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর জন্যেও একটি দুঃস্বপ্ন, কারণ একটি মিসাইল যদি সেকেন্ডে কয়েক কিলোমিটার বেগে ছুটে আসার সময় বারবার নিজের পথ পরিবর্তন করে, তবে রাডারের পক্ষে সেটিকে লক করা এবং অ্যান্টি মিসাইল দিয়ে আঘাত করা প্রায় অসম্ভব একটি কাজ হয়ে দাঁড়ায়, যাকে সামরিক বিশেষজ্ঞরা বুলেট দিয়ে বুলেটকে আঘাত করার চেয়েও কঠিন বলে মনে করেন।
হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের পাশে নেই কেউ। এই খবরটি আন্তর্জাতিক নৌকূটনীতি এবং বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভৌগোলিক পয়েন্টকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যা আমাদের দেখায় যে বৈশ্বিক অর্থনীতি এবং সামরিক জোটের সমীকরণ কতটা জটিল হতে পারে। হরমুজ প্রণালী হল মধ্যপ্রাচ্যের ওমান এবং ইরানের মাঝখানে অবস্থিত একটি অত্যন্ত সংকীর্ণ জলপথ, যা পারস্য উপসাগরকে উন্মুক্ত সমুদ্রের সাথে যুক্ত করেছে, এবং এই জলপথটি বিশ্ব অর্থনীতির জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে প্রতিদিন বিশ্বব্যাপী ব্যবহৃত মোট জ্বালানি তেলের প্রায় 20-30% এই একটিমাত্র সংকীর্ণ পথ দিয়ে বিশাল বিশাল অয়েল ট্যাঙ্কারে করে পরিবাহিত হয়। ডোনাল্ড ট্রাম্প যখন তার শাসনামলে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি নির্দিষ্ট দেশের প্রভাব খর্ব করতে একটি আন্তর্জাতিক মেরিটাইম কোয়ালিশন বা নৌ জোট গঠনের উদ্যোগ নিয়েছিলেন এবং মিত্র দেশগুলোকে সেখানে তাদের যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন, তখন তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে অত্যন্ত শীতল প্রতিক্রিয়া পেয়েছিলেন। মিত্র দেশগুলোর এই অনীহার পেছনে বেশ কয়েকটি বড় কারণ রয়েছে, যার মধ্যে অন্যতম হল অর্থনৈতিক বিবেচনা। একটি যুদ্ধজাহাজকে নিজের দেশের সীমানা থেকে হাজার হাজার মাইল দূরে একটি উত্তেজনাপূর্ণ অঞ্চলে মোতায়েন রাখা অত্যন্ত ব্যয়বহুল একটি প্রক্রিয়া, এবং অনেক দেশেরই এই দীর্ঘমেয়াদী খরচ বহন করার মতো পর্যাপ্ত বাজেট নেই। দ্বিতীয়ত, ইউরোপীয় এবং এশীয় অনেক মিত্র দেশ মনে করেছে যে হরমুজ প্রণালীতে বিপুল সংখ্যক যুদ্ধজাহাজ মোতায়েন করলে সেখানে উত্তেজনা কমার বদলে উল্টো একটি স্ফুলিঙ্গ তৈরি হতে পারে, যা ভুল বোঝাবুঝির কারণে একটি বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে, এবং যদি এমনটি হয় তবে সেই জলপথ দিয়ে তেল সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, যা বিশ্বজুড়ে ভয়াবহ জ্বালানি সংকট এবং চরম মূল্যস্ফীতির কারণ হবে। এই কারণেই অনেক দেশ সরাসরি কোনো সামরিক জোটে যোগ দিয়ে উত্তেজনা না বাড়িয়ে বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমে ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পক্ষপাতী ছিল, যা ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের নীতির সাথে সাংঘর্ষিক ছিল, এবং এভাবেই আন্তর্জাতিক রাজনীতিতে একই লক্ষ্য থাকা সত্ত্বেও ভিন্ন ভিন্ন কৌশলের কারণে মিত্রদের মধ্যে দূরত্ব তৈরি হয়।